বন্ধুরা, আজ তোমাদের জন্যে দুষ্টুরানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিদিন দুপুর 2টায় এবং রাত 10টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। জীবনের কিছু গল্প থাকে যেগুলো মুখে বলা যায় না, অথচ ভেতরে ভেতরে আগুনের মতো জ্বলে। সেই আগুন হয়তো কখনো ভালোবাসার, কখনো অপূর্ণতার, আবার কখনো চাওয়ার না পাওয়ার। আজকের গল্প এমনই এক অদ্ভুত টানাপোড়েনের, যেখানে সম্পর্কের বাঁধন আর মনের ইচ্ছের মাঝে শুরু হয়েছিল এক গোপন খেলাগু। শহরের কোলাহল থেকে একটু দূরে ছোট্ট গ্রাম্য পরিবেশে ফিরোজ মামার বাড়ি। বয়সে তিনি তরুণ, এখনও বিয়ে হয়নি। চেহারায় একরকম আকর্ষণ ছিল, আর তার স্বভাবটা ছিল অদ্ভুতভাবে মায়াবী। সেই বাড়িতেই প্রায় বেড়াতে যেত তার ভাগ্নি অনন্যা। বয়সে কলেজে পড়ছে, চঞ্চল, হাসি খুশি, কিন্তু ভেতরে ভেতরে সে ছিল অনেক গভীর। গ্রীষ্মের ছুটিতে অনন্যা মামার বাড়িতে এলো কয়েকদিনের জন্য। দুপুরবেলায় ঘুমোতে সবাই যখন অলস, তখন ছাদের এক কোণে মামা ভাগ্নি কথা বলতে বলতে অদ্ভুত এক বন্ধনে জড়িয়ে পড়তে থাকল। কথাগুলো ছিল সাধারণ, কিন্তু সেই কথার ভেতরেই লুকিয়ে থাকল অদ্ভুত এক টান। ফিরোজ মামা মৃদু হেসে বলল, তোকে না ছোটবেলা থেকে আলাদা একটা মায়া লাগে। জানিস, তোর চোখ দুটো যেন গল্প বলে যায়। অনন্যা হেসে বলল, মামা তুমি আবার গল্প শুরু করলে? কিন্তু সত্যি বলতে কি, আমি তোমার সঙ্গে কথা বললেই মনে হয় যেন কেউ আমাকে বুঝতে পারছে। এই ছোট ছোট কথাই হয়ে উঠল তাদের গোপন খেলার শুরু। তারা দুজনই জানত সমাজে এই সম্পর্কের জায়গা নেই, কিন্তু মনের ভেতরে যে আবেগ জমে উঠছে সেটাকে আটকানোও সম্ভব হচ্ছিল না। সেই সন্ধ্যায় গ্রামের নিস্তব্ধ আকাশের নিচে দুজন বসে থাকল নিঃশব্দে। বাতাসে বয়ে যাচ্ছিল শিউলি ফুলের গন্ধ, কানে বাজছিল দূরের বাঁশির সুর। অনন্যার মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি চিরদিনের জন্য থেমে যেত। কিন্তু খেলা তো সবে শুরু। সন্ধ্যা নেমেছে। আকাশের পশ্চিম প্রান্তে রঙিন আলো ছড়িয়ে পড়েছে। বাড়ির উঠোনে বসে সবাই গল্প করছে। হাসাহাসি, খাওয়া দাওয়া, সব কিছুর মধ্যেই আনন্দ। কিন্তু ফিরোজ আর অনন্যার চোখ বারবার একে অপরের দিকে চলে যাচ্ছিল। অনন্যা জানত এই চোখাচোখি কেউ খেয়াল করলে অনেক প্রশ্ন উঠবে। তবুও যেন সে থামতে পারছিল না। মামার দৃষ্টিতে যে গভীরতা ছিল তা তাকে অদ্ভুত এক কৌতূহলে ভরিয়ে তুলছিল। খাওয়া দাওয়ার পর সবাই যখন ঘরে চলে গেল, অনন্যা ছাদে গিয়ে দাঁড়াল। আকাশের তারাগুলো ঝলমল করছে। হঠাৎ পিছন থেকে ভেসে এলো এক চেনা কণ্ঠস্বর। আকাশ কি এতটাই সুন্দর যে একা একা দেখতে আসতে হলো? অনন্যা ঘুরে দেখল ফিরোজ মামা দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে হালকা হাসি। অনন্যা একটু বিরক্তিভরা ভঙ্গিতে বলল, সবকিছুতে তুমি কেন টিজ করো? আমি কি একা একটু আকাশ দেখতে পারি না? ফিরোজ মৃদু গলায় বলল, আচ্ছা আচ্ছা, রাগ করিস না। কিন্তু সত্যি বলতে কি, তোকে দেখলেই আমার মনে হয় তুই অন্যরকম। এই গ্রামের সবার থেকে আলাদা। অনন্যা চুপ করে গেল। ভেতরে ভেতরে তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছিল। কেউ আগে এভাবে তাকে বলেনি। মামার কথাগুলোতে অদ্ভুত এক মায়া ছিল। কিছুক্ষণ নীরবতার পর অনন্যা আস্তে করে বলল, মামা তুমি কখনো ভাবো না, এই সব কথা যদি কেউ শুনে ফেলে? ফিরোজ হেসে বলল, শোনার তো কিছু নেই। আমি তো শুধু বলছি তুই আলাদা, বিশেষ। আর কেউ শোনার মতো সাহস পায় নাকি? অনন্যা হাসল, কিন্তু মনে মনে ভয়ও কাজ করছিল। এই কথোপকথন যদি সত্যিই কেউ জেনে যায় তাহলে কি হবে? সেদিন রাতে ঘরে শুয়ে থেকেও সে ঘুমোতে পারছিল না। মামার কথাগুলো বারবার কানে বাজছিল, তুই অন্যরকম, তুই বিশেষ। পরদিন সকালে গ্রামের বাতাসটা ছিল অদ্ভুত শান্ত। উঠোনে আমগাছের নিচে বসে বই পড়ছিল অনন্যা। চারপাশের নীরবতার মধ্যে কেবল পাখির ডাক ভেসে আসছিল। হঠাৎ একটা ছায়া বইয়ের উপর পড়ল। মাথা তুলে সে দেখল ফিরোজ মামা দাঁড়িয়ে আছে। হাতে একটা পুরনো কাঠের বাক্স। এটা জানিস কি? মামা চোখ টিপে বলল। অনন্যা কৌতূহলী হয়ে উঠে দাঁড়াল। কি আছে এতে? মামা বাক্সটা খুলল। ভেতরে কিছু পুরনো ছবি, কিছু চিঠি আর একটা ছোট্ট হার। ফিরোজ বলল, এগুলো আমার পুরনো দিনের স্মৃতি। কিন্তু জানিস, এই হারটা আমি কাউকে কখনো দিইনি। আজ তোকে দেখাতে ইচ্ছে হলো।
অনন্যা বিস্ময়ে হারটা হাতে নিল। সেটা সাধারণ হার হলেও যেন অদ্ভুত এক ওজন ছিল তাতে। তুমি এটা এতদিন সামলে রেখেছ কেন? অনন্যা জিজ্ঞেস করল। ফিরোজ একটু থেমে বলল, কখনো কখনো কিছু জিনিস মানুষ লুকিয়ে রাখে। ঠিক যেমন কিছু কথা মুখে বলা যায় না, কিন্তু মনের ভেতর আগুনের মতো জ্বলতে থাকে গি। অনন্যা হঠাৎ চুপ করে গেল। তার মনে হচ্ছিল মামার কথাগুলো শুধু হার নিয়ে নয়, বরং আরও গভীর কিছু বোঝাচ্ছে। সে আস্তে করে বলল, মামা, তোমার চোখে আজকাল আমি ভয় দেখি। তুমি কি সত্যিই কিছু লুকাচ্ছ? ফিরোজ মৃদু হেসে বলল, সব সত্যি সবাইকে বলা যায় না অনন্যা। কিছু সত্যি থাকে শুধু দুজনের মধ্যে। আর সেটা যদি কারো কাছে খেলা মনে হয়, তবুও আসলে সেটা মনের খেলাগু। অনন্যার বুক কেঁপে উঠল। সে বুঝতে পারছিল এই খেলাটা ধীরে ধীরে বিপজ্জনক দিকে যাচ্ছে। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকল আন্টি, ফিরোজের মা। তিনি হেসে বললেন, অনন্যা, এত সকালে মামার সঙ্গে কি করছিস? চল, নাশতা রেডি। অনন্যা চমকে উঠে হাতটা বাক্সে রেখে দিল। মনে হচ্ছিল আন্টি যদি এক মুহূর্ত আগে ঢুকতেন সবকিছু ফাঁস হয়ে যেত। কিন্তু ফাঁস হোক বা না হোক, মনের ভেতরে যে খেলা শুরু হয়েছে সেটা আর থামানো যাবে কি? দিন কয়েক কেটে গেল। অনন্যা বুঝতে পারছিল তার ভেতরে ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন হচ্ছে। আগে সে মামাকে শুধুই অভিভাবকের মতো ভাবত, কিন্তু এখন সেই ভাবনার সঙ্গে মিশে গেছে অন্যরকম আবেগ। এক বিকেলে বৃষ্টি নামল হঠাৎ। চারদিক ভিজে একেবারে অন্যরকম হয়ে উঠল। ঘরের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা গুনছিল অনন্যা। হঠাৎ পেছন থেকে ছাতাটা ধরে দিল ফিরোজ মামা। ভিজবি না, ঠান্ডা লেগে যাবে গু। অনন্যা মুচকি হেসে বলল, আমাকে নিয়ে এত চিন্তা করো কেন মামা? ফিরোজ একটু থেমে উত্তর দিল, চিন্তা করাটা কি অপরাধ? দুজনের চোখ আবার একে অপরের সঙ্গে আটকে গেল। বৃষ্টির টুপটাপ শব্দ, চারপাশের শূন্যতা, সবকিছু যেন মুহূর্তটাকে আরও গভীর করে তুলল। কিন্তু হঠাৎই অনন্যার খেয়াল হল আন্টি আমিনার ওপাশ থেকে তাকিয়ে আছেন। যদিও তিনি কিছু বললেনও না, তবুও অনন্যার বুক কেঁপে উঠল। রাতে ঘরে ফিরে সে অনেক ভেবেছিল, মামার সঙ্গে এই কাছাকাছি আসাটা কি ঠিক হচ্ছে? সমাজ যদি জেনে যায় তবে কি হবে? কিন্তু যতই সে নিজেকে দূরে রাখতে চাইছিল, ততই যেন টানটা আরও গভীর হচ্ছিল। সেদিন রাতে মামা ভাগ্নি দুজনই ঘুমোতে পারেনি। তারা আলাদা ঘরে থাকলেও দুজনের চিন্তা একই জায়গায় আটকে ছিল। এটা কি শুধুই খেলা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে এমন এক সত্য যা একদিন সবাইকে কাঁপিয়ে দেবে? সকালের রোদ তখন জানালা দিয়ে ঘরে ঢুকছে। অনন্যা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। অনন্যা, বাইরে আয় তো, তোকে কিছু দেখাবো। মামার কণ্ঠস্বর। অনন্যা দরজা খুলে দেখল ফিরোজ দাঁড়িয়ে আছে হাতে একটা ছোট্ট বই নিয়ে। এটা পড়িস তো? কবিতার বই। অনন্যা বইটা হাতে নিতেই মামা মৃদু গলায় বলল, এই কবিতাগুলো পড়লে মনে হয় যেন ঠিক তোর জন্যই লেখা গু। অনন্যা চুপ করে গেল। বুকের ভেতর কেমন হাহাকার জেগে উঠল। দুজনে বই হাতে নিয়ে ছাদে বসল। বাতাসে শুকনো পাতার শব্দ, দূরে গ্রামের স্কুল থেকে ভেসে আসছে ঘণ্টাধ্বনি। মামা আস্তে আস্তে কবিতা পড়ছিল, শব্দগুলো ছিল ভালোবাসায় ভেজা। অনন্যার মনে হচ্ছিল এ যেন শুধু কবিতা নয়, তারই জীবনের কথা। তাদের অজান্তেই ছাদের সিঁড়ির কাছে দাঁড়িয়ে গিয়েছিল পাশের বাড়ির রত্না, মামার ছোটবেলার বান্ধবী। সে বিস্ময়ে সব দেখছিল। তার চোখে চোখ পড়তেই অনন্যার বুক কেঁপে উঠল। রত্না কিছু না বলেই চলে গেল, কিন্তু অনন্যার মনে সন্দেহ ঘুরপাক খেতে লাগল। রাতের খাবারের সময় অনন্যা খেয়াল করল রত্না আন্টির সঙ্গে গল্প করছে, আর মাঝে মাঝে কটমট করে তাকাচ্ছে তার দিকে। অনন্যার মাথার ভেতর বারবার ঘুরছিল একটাই প্রশ্ন, রত্না কি সব বুঝে ফেলল? যদি সে আন্টিকে কিছু বলে দেয় তাহলে কি হবে? অন্যদিকে ফিরোজ মামা যেন স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু চোখের ভেতর অদ্ভুত এক অস্থিরতা স্পষ্ট হয়ে উঠছিল। এভাবেই প্রথমবার তাদের গোপন খেলা বাইরের এক জোড়া চোখে ধরা পড়ে গেল। সন্ধ্যার পর উঠোনে বসে সবাই গল্প করছিল। রত্না আন্টির পাশে বসে আছে, আর তার চোখ মাঝে মাঝেই অনন্যার দিকে যাচ্ছে। অনন্যার বুক কেঁপে উঠছিল প্রতিবার। সে বুঝতে পারছিল রত্না নিশ্চয়ই কিছু একটা ভেবেছে, কিন্তু বলবে কি বলবে না, সেই রহস্যটাই তাকে আরও অস্থির করে তুলছিল। খাবার শেষে সবাই যখন ঘরে চলে গেল, অনন্যা একা ছাদে উঠে গেল।
চারপাশ অন্ধকার, দূরে কেবল কয়েকটা জোনাকি জ্বলছে। তার মনে হচ্ছিল এই অন্ধকারই যেন তার মনের ভেতরের অশান্তির প্রতিচ্ছবি। হঠাৎ পিছন থেকে কণ্ঠস্বর ভেসে এলো, তুই এত চুপচাপ কেন? ফিরোজ মামা। অনন্যা ভরাট গলায় বলল, মামা আমি ভয় পাচ্ছি। রত্না যদি সব বলে দেয়? ফিরোজ কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দিল, সব কথা বলা যায় না অনন্যা, কিন্তু বিশ্বাস কর আমি আছি তোকে রক্ষা করার জন্য। ভয় পাস না আগে। মামার গলায় এক অদ্ভুত দ্বিতা ছিল, কিন্তু সেই দ্বিতার মাঝেও অনন্যা তার চোখে একটা লুকোনো ভয়ের আভাস দেখতে পেল। ঠিক তখনই নিচ থেকে আন্টির ডাক শোনা গেল, ফিরোজ, অনন্যা, কোথায় গেলে তোমরা? এত রাতে ছাদে কি করছ? দুজনেই চমকে উঠল, তাড়াহুড়ো করে নেমে এলো। আন্টির চোখে সন্দেহ ঝলকাচ্ছিল, কিন্তু তিনি কিছু বললেনও না। শুধু বললেন, রাত হয়ে গেছে, এবার ঘরে যাও। ঘরে ঢুকে অনন্যার বুকের ভেতর কাঁপুনি চলছিল। সে মনে মনে ভাবল, এই খেলা হয়তো আর লুকিয়ে রাখা যাবে না। সময় যেন ফুরিয়ে আসছে গু। পরদিন সকালে অনন্যা উঠোনে বসেছিল, হাতে একটা পুরনো ডায়েরি, কিন্তু চোখ ডায়েরির পাতায় ছিল না, বরং চিন্তায় হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই রত্না এসে পাশে বসল। কেমন যেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সে বলল, অনন্যা, মামার সঙ্গে তোকে প্রায় দেখি, খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছিস নাকি? প্রশ্নটা শুনে অনন্যার বুক ধরফর করতে লাগল। সে তোতলাতে তোতলাতে বলল, না, মানে আমরা শুধু কথা বলি। রত্না হেসে উঠল। সেই হাসিতে ছিল সন্দেহ আর কটাক্ষ। কথা বলার ভঙ্গিটা যদি কেউ দেখে তবে মনে হবে শুধু কথাই নয়, অন্য কিছু। অনন্যার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মনে হচ্ছিল রত্না বুঝতে পেরেছে। ঠিক তখনই ফিরোজ মামা বাইরে থেকে এসে পড়ল। রত্না চুপ করে গেল, কিন্তু চোখে ঠোঁটে একরকম বিদ্রুপ খেলে গেল। মামা যেন সব বুঝতে পারল। সে অনন্যার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, ভয় পাস না, আমি সামলে নেব গু। কিন্তু অনন্যা জানত এই সামলানো এত সহজ হবে না। সেদিন রাতে অনন্যা ঘুমোতে পারছিল না। জানলার পাশে বসে সে আকাশের তারা গুনছিল। তার মনে হচ্ছিল, এখন যদি সব ফাঁস হয়ে যায় তবে কি হবে? এই খেলার শেষ কি কেবল আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া? হঠাৎ দরজায় আস্তে টোকা পড়ল। অনন্যা, তুই জেগে আছিস? মামার কণ্ঠস্বর। অনন্যার বুক কেঁপে উঠল। দরজা খুলে দিলে কি সবকিছু আরও বিপদে পড়বে? নাকি এটাই সেই মুহূর্ত যখন তারা সত্যিই নিজেদের মনের খেলা মেনে নেবে? তার হাত ধীরে ধীরে দরজার কপাটে উঠল। দরজার কপাটে হাত রেখেও অনন্যা দ্বিধায় থেমে গেল। তার বুক কাঁপছিল। মনে হচ্ছিল দরজা খুললেই সবকিছু বদলে যাবে। বাইরে দাঁড়িয়ে মামার কণ্ঠস্বর আবার শোনা গেল, অনন্যা, ভয় পাস না, শুধু একটু কথা বলবো। কিছুক্ষণ নীরব থাকার পর অবশেষে অনন্যা দরজা খুলে দিল। মৃদু আলোয় ফিরোজ মামার মুখে ক্লান্তি, কিন্তু চোখে এক অদ্ভুত দ্বিতা। সে আস্তে বলল, আমি জানি রত্না আমাদের নিয়ে সন্দেহ করছে। তুই ভয় পাচ্ছিস, কিন্তু আমি আছি গু। অনন্যা ভাঙা গলায় বলল, মামা, যদি সবাই জেনে যায়? এই খেলাটা যদি ফাঁস হয়ে যায়? ফিরোজ আস্তে করে মাথা নেড়ে বলল, তাহলে আমি সব দোষ নিজের উপর নেব। তুই চিন্তা করিস না গে। এই কথাগুলো শুনে অনন্যার চোখ ভিজে উঠল। মনে হচ্ছিল মামার ভেতরে এক অদ্ভুত সাহস আছে যা তার নিজের নেই। ঠিক তখনই বাইরে পায়ের শব্দ। কেউ যেন করিডরে হাঁটছে। দুজনেই চমকে উঠল। মুহূর্তের মধ্যে মামা ফিসফিস করে বলল, লাইট নিভিয়ে দেখি। লাইট নিভতেই ঘর অন্ধকার হয়ে গেল। দরজার ফাঁক দিয়ে একটা ছায়া দেখা গেল, যেন কেউ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর সেই ছায়া সরে গেল, কিন্তু কে ছিল তা বোঝা গেল না। অনন্যা শ্বাস নিতে কষ্ট পাচ্ছিল। মামা আস্তে বলল, দেখছিস, আমাদের খেলা এখন সত্যিই বিপজ্জনক হয়ে উঠেছে গু। অনন্যা ঠোঁট কামড়ে ভাবছিল, কে ছিল ওখানে? রত্না নাকি আন্টি? তার মনে হচ্ছিল সত্যি সত্যিই হয়তো এবার সব ভেঙে পড়বে। পরদিন সকাল। উঠোনে পাখির ডাক, কিন্তু অনন্যার বুক এখনও কাঁপছে রাতের ঘটনার কথা মনে পড়লে। কে ছিল সেই ছায়া? নাস্তা খাওয়ার সময় রত্না হেসে হেসে আন্টিকে বলছিল,
গতরাতে আমি দেখলাম কেউ একজন করিডোরে দাঁড়িয়েছিল। কে জানে কার ঘরে উকি মারছিল। কথাটা শুনে অননার বুক ধক করে উঠল। সে রত্নার দিকে তাকাল। রত্না তার চোখের দৃষ্টি এড়িয়ে গেল, কিন্তু ঠোঁটে লুকোনো একরকম বিদ্রূপ খেলে গেল। আন্টি অবাক হয়ে বললেন, করিডোরে কে থাকতে পারে আবার? আমাদের ঘরেই তো সবাই ছিল গু। রত্না কৌশলে উত্তর দিল, হয়তো কেউ গোপনে কারো সঙ্গে দেখা করতে গিয়েছিল উ। এই কথার আঘাত অননার ভেতরে বজ্রপাতের মতো লাগল। মামার মুখও শক্ত হয়ে গেল। খাবারের পর অনন্যা একা ছাদে গিয়ে দাঁড়াল। মামা কিছুক্ষণ পর এসে পাশে দাঁড়াল। আমি বুঝতে পারছি রত্না ইচ্ছা করে আমাদের ভয় দেখাচ্ছে গিয়ে, ফিরোজ গম্ভীর কণ্ঠে বলল। অনন্যা কাপা গলায় বলল, মামা যদি সে আন্টিকে সব বলে দেয় তবে তো শেষ গু। ফিরোজ গভীর দৃষ্টি মেলে বলল, যাই হোক না কেন আমি তোকে কখনো একা ছেড়ে যাব না গি। তার এই কথাগুলো অনন্যার বুক কাঁপিয়ে দিল। কিন্তু ঠিক সেই সময় দূরে বারান্দায় দাঁড়িয়েছিল রত্না। সে আবারও তাদের দিকে তাকিয়েছিল, আর সেই দৃষ্টিতে ছিল স্পষ্ট সন্দেহ। অনন্যার মনে হচ্ছিল এবার সত্যিই খেলা ফাঁস হয়ে যাবে গু। ছোট হোক বা বড়, আমি আমার চোখের সামনে আর কোনো অস্বাভাবিকতা দেখতে চাই না গি। রত্না পাশে বসে হেসে ফেলল, বলল, খালাম্মা ঠিকই বলছেন। অনন্যা বাইরে গেলে অনেক ঝামেলায় মিটে যাবে গি। অনন্যা চোখ ভিজে মামার দিকে তাকাল। গলা রুদ্ধ হয়ে এল, মামা আমি যদি চলে যাই তবে আমাদের সব শেষ হয়ে যাবে গু। ফিরোজ চোয়াল শক্ত করে বলল, না অনন্যা, কিছুই শেষ হবে না। কেউ আমাদের আলাদা করতে পারবে না। আমি যদি চাই তোর জন্য আকাশ পাতালও বদলে দেব গু। আন্টির চোখে তখনও কঠোরতা। তিনি স্পষ্ট করে বললেন, যাই হোক, এই সিদ্ধান্ত আমি বদলাব না গি। সেই মুহূর্তে সবার মনে হল ঝড় শুরু হয়ে গেছে, আর এখন সেটা থামানো প্রায় অসম্ভব। আন্টির সিদ্ধান্তের পর পুরো বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। অনন্যা চোখ ভিজে মামার পাশে দাঁড়িয়েছিল, আর ফিরোজ যেন ভেতরে ভেতরে এক দানবের সঙ্গে লড়ছিল। রাত গভীর হলে অনন্যা ফিসফিস করে বলল, মামা আমাকে যদি হোস্টেলে পাঠিয়ে দেয় তবে আমি আর তোমাকে দেখতে পাব না। আমি বাঁচব না গি। ফিরোজ তার হাত শক্ত করে ধরে বলল, কেউ তোকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যদি দরকার হয় আমি তোর সঙ্গে এই বাড়ি ছেড়ে চলে যাব গু। কথাটা শুনে অনন্যার বুক ধকধক করে উঠল। কিন্তু মামা, সমাজ, মানুষ, আন্টি, এরা কি আমাদের মেনে নেবে? ফিরোজ চোখের গভীরে তাকিয়ে উত্তর দিল, এই খেলা যখন শুরু করেছি তখন ভেবেছিলাম একদিন ঝুঁকি নিতে হবে। ভালোবাসা যদি সত্যি হয় তবে সেটা সমাজের নিয়মের বাইরে গিয়েও বেঁচে থাকবে গি। ঠিক তখনই দরজার বাইরে আন্টির কণ্ঠ ভেসে এলো, অনন্যা, কাল সকালে তোর সব জিনিস গুছিয়ে নে, গাড়ি এসে নিয়ে যাবে গু। মুহূর্তেই ভেঙে পড়ল অনন্যা। সে মামার বুকে মাথা রেখে কেঁদে উঠল। ফিরোজ চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখের কোণে জ্বালা জমে উঠল। অবশেষে সে দুই গলায় বলল, যদি কাল ওকে নিয়ে যাও তবে আমারও এখানে থাকার কোনো মানে নেই গি। পরদিন ভোরে সবাই অবাক হয়ে দেখল অনন্যা আর ফিরোজ নেই। শুধু ঘরে পড়ে আছে দুটো চিঠি। একটা আন্টির উদ্দেশ্যে, আমরা হয়তো তোমাদের চোখে অপরাধী, কিন্তু একে অপরের চোখে আমরা পূর্ণ। তাই যাচ্ছি নতুন পৃথিবী গড়তে গু। আরেকটা রত্নার উদ্দেশ্যে, ফাঁদ পেতেও আমাদের আলাদা করতে পারলে না। খেলা শেষ হল না, বরং নতুন করে শুরু হল গু। আন্টি চিঠি পড়তে পড়তে নিঃশব্দে কেঁদে ফেললেন। তার চোখে রাগ নয়, ছিল হাহাকার আর শূন্যতা। আর গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল গুঞ্জন, মামা ভাগ্নির গোপন খেলা শেষ হয়নি, বরং তারা নিজেরাই বেছে নিয়েছে অন্যরকম ভবিষ্যৎ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।